ক্লাস 9 তোমাদের আজকের ভিডিওর বিষয় জল। জল বলতে এই যে ধরো আমাদের পৃথিবীতে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা যে সমস্ত গ্রহ বা জ্যোতিষ্কের সন্ধান পেয়েছেন, তার মধ্যে আমাদের এই পৃথিবীতেই একমাত্র প্রাণের সৃষ্টি হয়েছে। তার কারণ হিসেবে বলা যায় জলই হচ্ছে এর কারণ। জল আছে বলে পৃথিবীতে তাই প্রাণের সৃষ্টি হয়েছে। অন্য কোনো গ্রহে বা যেখানে প্রায় ওই যে মঙ্গল গ্রহ বা দূরের কোনো নক্ষত্র, তাদের যে কোনো গ্রহ যদি থাকে, সেখানেও বিজ্ঞানীরা নিরন্তর অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন যে কোন গ্রহে জল আছে। যেমন মঙ্গল গ্রহে জল আছে কিনা সেইটাই হচ্ছে এখন বিবেচ্য। বিভিন্ন স্যাটেলাইট পাঠিয়ে, বিভিন্ন যান পাঠিয়ে ওখানে গিয়ে দেখবে, তারা অনুসন্ধান করবে সেগুলো যে জল আছে কিনা। আসলে জল হচ্ছে প্রাণ সৃষ্টির একটা আদি জিনিস। তোমরা জীবন বিজ্ঞানে পড়েছো যে প্রায় 360 কোটি বছর আগে প্রাণের সৃষ্টি হয়েছিল, সেটাও হয়েছিল জলেতে, সমুদ্রের জলেতে। 460 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে, 360 কোটি বছর আগে প্রাণের সৃষ্টি হয়েছিল জলেতে। তাই এসো এখন আমরা যে বেঁচে আছি জলের ওপর কিভাবে নির্ভর করে, অর্থাৎ আমরা যে শুধু খাবার জন্য পানীয় হিসেবে জল গ্রহণ করছি সেটা তো বটেই, তাছাড়াও আরও আমাদের বেঁচে থাকার জন্য আনুষঙ্গিক অনেক কিছু ব্যাপার আছে, যেটা এটা চ্যাপ্টারটা পড়ালে বুঝতে পারবে যে সেগুলোর ওপর সেইগুলোকে নিয়ন্ত্রণ কীভাবে জল করছে। প্রথমেই এসে দেখি আমরা আপেক্ষিক তাপ দেখি। আপেক্ষিক তাপ জলের কয়েকটা আমরা গুরুত্বপূর্ণ ধর্ম দেখব, যে ধর্মগুলোর দিকে সাধারণত আমাদের নজর পড়ে না। সেই ধর্মগুলো আমাদের প্রাণ সৃষ্টিতে কিভাবে সহায়ক হয়েছে। জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এই এত উচ্চ আপেক্ষিক তাপ হওয়ার কারণে যে যদি দেখা যায় যে 1 গ্রাম জলকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 1 ক্যালোরি তাপ লাগছে, সেখানে 1 গ্রাম তামাকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 0.09 ক্যালোরি তাপ লাগছে, বা 1 গ্রাম সীসাকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপ বাড়াতে তার 0.03 ক্যালোরি তাপ লাগছে। 1 গ্রাম লোহাকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 0.12 ক্যালোরি তাপ লাগছে। সেখানে আমি যদি লোহার তুলনাও ভাবি, লোহার তুলনায় জলে প্রায় 8 গুণ তাপ লাগছে, কিন্তু উষ্ণতা বাড়ছে 1 ডিগ্রি। তাহলে কি হচ্ছে বাড়তি তাপটা? বাড়তি তাপটা ওর মধ্যে সঞ্চিত থাকছে। এটাই তো হলো আপেক্ষিক তাপ। তা সেই সঞ্চিত তাপ কি করছে দেখো, সহজে ঠান্ডা হতে পারছে না। জলকে যদি ঠান্ডা করতে দেওয়া হয়, একটা গরম হয়ে যাওয়া লোহাকে ঠান্ডা করতে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কিন্তু ফুটন্ত জলকে ঠান্ডা করতে দিলে ঠান্ডা হতে চায় না, অনেকক্ষণ সময় লাগে ঠান্ডা হতে। এর জন্য আমাদের কি কি সুবিধে হচ্ছে, এই যে দেখো তোমরা ভূগোল বইয়ে পড়বে যে শুক্র গ্রহ বা এই ধরনের মঙ্গল গ্রহ, এগুলোতে দিনের বেলা যেমন প্রচণ্ড গরম, যখন সূর্যের তাপটা সরাসরি আসে পড়ে গ্রহগুলোতে, তখন প্রচণ্ড গরম হয়। আস্তে আস্তে প্রথমে তো নিচের ভূত্বক গরম হবে, তারপরে সেই গরম ভূত্বকটা তাপটাকে ছাড়বে, যেটাকে অবলোহিত রশ্মি বলছি, অবলোহিত রশ্মির আকারে ছাড়বে। সে তখন পারিপার্শ্বিক অবস্থাটাকে, পারিপার্শ্বিক যে মণ্ডল রয়েছে সেখানটাকে গরম করবে। তো এই যে যখন এবং দিনের বেলা প্রচণ্ড গরম হলো, রাত্রিবেলা দেখা যাবে কি ওই যে ভূত্বক সন্ধ্যের পর থেকে সূর্য যখন ডুবে গেল তখন থেকেই তাপ ছাড়তে শুরু করছে, এবং ক্রমশ ঠান্ডা হতে 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 রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা, যেখানে কোনো জীবকুল প্রায় বাঁচতে পারবে না স্বাভাবিকভাবে। আমাদের পৃথিবীতে কি তাই হয়? ধরো আমরা যেখানে বাস করছি এখানেও তো সেটা হয় না। তাহলে কেন হয় না? তার কারণ হচ্ছে জলের এই উচ্চ আপেক্ষিক তাপ। জলের উচ্চ আপেক্ষিক তাপের কারণে জল তাপটাকে যে ধরে থাকছে, সূর্যরশ্মি
ভূত্বককে উত্তপ্ত করলো পৃথিবীতে, সেই ভূত্বক অবলোহিত রশ্মির আকারে ছাড়ছে তাপ। এবার বাতাসের মধ্যে প্রচুর জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্প সেই তাপটাকে গ্রহণ করছে, গ্রহণ করে ধরে রাখছে, সহজে ছাড়তে দিচ্ছে না। মানে সে ছাড়বে, আস্তে আস্তে ছাড়বে, কিন্তু এমনইভাবে বিষয়টা অ্যাডজাস্ট হয়ে গেছে যে সেই তাপটা ছাড়তে 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 ভোরের দিক যখন হয়ে গেল, তখন আবার সূর্য ওঠার সময় হয়ে গেল, তখন সে আবার তাপটা সরবরাহ করে দিল। তাহলে তাপটা ছেড়ে ছেড়ে জলটা পুরোপুরি মানে পৃথিবীটাকে ঠান্ডা করে ফেলার আগেই আবার তাপ চলে আসছে, ফলে পৃথিবীটা পুরোপুরি মানে বিশাল ঠান্ডা হতে পারছে না। তবু আমরা জানি ভোরের দিকে সারা দিনের তুলনায় সব থেকে বেশি ঠান্ডা। হয়তো রাত্রিটা যদি আমাদের লেন্দি হতো, অনেক বেশি যদি সূর্যের এই আহ্নিক গতি যদি আরও বেশি সময় লাগতো, যেমন শুক্র গ্রহের প্রায় অনেকটাই সময় লাগে, যতটা বার্ষিক গতি ততটাই প্রায় আহ্নিক গতি, তো সেই রকম যদি সময় লাগতো তাহলে ঠান্ডাই থাকতো, পৃথিবীও ঠান্ডা থাকতো। তাহলে ওই যে তাপ ছাড়তেই তো থাকবে, কিন্তু ছাড়তে অনেকটা সময় লাগবে, তাই যত দীর্ঘায়িত হবে রাতটা তত বেশি ঠান্ডা হয়ে যেত। কিন্তু পৃথিবীর এমনই সুন্দর অ্যাডজাস্টমেন্ট রয়েছে আহ্নিক গতির সঙ্গে, যে যাতে তাপটা ছাড়তে যে যখনই মোটামুটি ঠান্ডা জায়গায় পৌঁছলো তখনই আবার সূর্য উঠে পড়লো। কিন্তু সূর্য ডোবার পরে তাপটাকে ধরে রাখার বিষয়টা হচ্ছে সেটা পড়ছে জলের ওপর। সেই জল এই তাপটাকে আটকে রাখতে পারছে। এছাড়া এই আপেক্ষিক তাপের কারণে বায়ু প্রবাহটাও হয়। কেমনভাবে? তোমরা পড়েছো যে ভূগোল বইয়ে পড়েছো, দিনের বেলা সমুদ্র বায়ু, রাত্রেবেলা স্থলবায়ু। দিনের বেলা সমুদ্র বায়ু মানে দিনের বেলায় সূর্যের তাপে কি হয় না, ভূপৃষ্ঠ গরম হয়ে সে ভূপৃষ্ঠ তাপ ছাড়তে শুরু করে। জলাশয়গুলো তত তাড়াতাড়ি গরম হতে পারে না, ওর গরম হতে সময় লাগে। তো ভূপৃষ্ঠ তাড়াতাড়ি গরম হয়ে তাপ ছাড়ছে, তাপ ছেড়ে সেই তার পারিপার্শ্বিক যে আবহাওয়া মানে বাতাস, সে তাপটাকে গ্রহণ করে সে উপরে উঠে চলে যাচ্ছে। জলাশয় থেকে বাতাস সেই স্থানটা অধিকার করার জন্য ছুটে আসছে, এটা হচ্ছে সমুদ্র বায়ু, অর্থাৎ বায়ু প্রবাহ ঘটছে। তাহলে বায়ু প্রবাহটা তো আমাদের দরকার। বায়ু প্রবাহ না হলে আমাদের এক জায়গায় গ্যাস সঞ্চিত হয়ে থাকতো বেশি, হয়তো খানিকটা ব্যাপন পদ্ধতিতে যেত বটে, কিন্তু একটা স্ট্যাগনেন্ট মানে একটা মানে স্থির অবস্থা থাকতো, বাতাস বইছে না। এই যে বাতাস বইছে মানে আমরা যে শ্বাস প্রশ্বাস চালাচ্ছি, উদ্ভিদের বাঁচার সুবিধে হচ্ছে, তারপরে কোনো জায়গায় বেশি করে গ্যাস জমতে পারছে না, বিভিন্ন বিষাক্ত গ্যাস, আমাদের চারপাশে বেশি করে কার্বন ডাইঅক্সাইড জমতে পারছে না, তার কারণটা কিন্তু এই বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহের কারণ হচ্ছে আপেক্ষিক তাপ। কেন? আবার রাত্রিবেলা দেখো আপেক্ষিক তাপটা কেমন কাজ করছে। জলের আপেক্ষিক তাপ বেশি বলে সে আস্তে আস্তে গরম হচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা হবে। তাই সূর্য ডোবার পরে ভূপৃষ্ঠ যখন ঠান্ডা হয়ে গেল, কিন্তু জলাশয়গুলো ঠান্ডা হচ্ছে না, তখন সে কিন্তু তাপটা যে গ্রহণ করেছিল সেই তাপটা ছাড়ছে, ধীরে ধীরে ছাড়ছে, কিন্তু তখনও বেশ উত্তপ্ত। সেটা যাচ্ছে ওপর দিকে, সেটাও তার চারপাশের বাতাসকে গরম করে সেই বাতাস ওপরের দিকে উঠে যাচ্ছে। তখন স্থলভাগের বাতাস, অপেক্ষাকৃত শীতল বাতাস, সেই স্থানটা দখল করতে যাচ্ছে। এটাকে বলছি আমরা স্থলবায়ু। সেই স্থলবায়ুর কারণে বায়ু প্রবাহ হচ্ছে। তাহলে বায়ু প্রবাহটার কারণটা আমি বলতে চাইছি যে জলের আপেক্ষিক তাপ। বায়ু প্রবাহ হচ্ছে বলেই আমাদের কিন্তু পারিপার্শ্বিক এত নির্মল, শীতল, সুন্দর হয়ে আছে। এই বায়ু প্রবাহের জন্যও জলের আপেক্ষিক তাপ একটা বড় কারণ। এবার এসো দেখি জলের আর একটা ধর্ম, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক এমনি জলের যা আণবিক ভর, সেই আণবিক ভরের কোনো বস্তুর জলের মতন এত উচ্চ স্ফুটনাঙ্কের হওয়ার কথা নয়। তোমাদের আমি বলি, দেখো জল H2O এর আণবিক ভর 18 গ্রাম পার মোল। মোলটাকে যদি আমি ইনভার্সলি লিখি গ্রাম পার মোল,
সেখানে H2S গ্যাস, হাইড্রোজেন সালফাইড 34 গ্রাম পার মোল। কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম পার মোল। তাহলে এমনি সাধারণভাবে কোনো পদার্থের স্ফুটনাঙ্ক কতটা হবে সেটা নির্ভর করে তার আণবিক ভরের ওপর। আণবিক ভর যত বেশি হবে তার স্ফুটনাঙ্ক ততটাই বেশি হবে। তা এই যে বিষয়টা তিনটে আমি লিখলাম, এদের অনুযায়ী স্ফুটনাঙ্ক CO2 এর বেশি হওয়ার কথা, H2S এর তার থেকে কম, H2O অর্থাৎ জলে তার থেকে আরো অনেক কম, এদের প্রায় অর্ধেক হওয়ার কথা। কিন্তু আশ্চর্যজনকভাবে তোমরা জানো CO2 এবং H2 এর সাধারণ তাপমাত্রায় গ্যাস, তার মানে তাদের মানে স্ফুটনাঙ্ক তো দূরের কথা, মানে স্ফুটনাঙ্কটা মাইনাস থাকে। স্ফুটনাঙ্কটা স্বাভাবিক উষ্ণতা আমরা যে যদি 25 ডিগ্রি সেলসিয়াস ধরি তার থেকে অনেকটা কম থাকে। প্র্যাকটিক্যালি কার্বন ডাইঅক্সাইডের স্ফুটনাঙ্ক মাইনাসের অনেকটা নিচে থাকে। এখন তাহলে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি প্রমাণ চাপে 100 ডিগ্রি সি হলো কি করে? এত বেশি কেন 100 ডিগ্রি সি? সেটাও কিন্তু জলের একটা গুরুত্বপূর্ণ ধর্ম, সেটা তোমরা পরে বড় হয়ে পড়বে যে জল একটা হাইড্রোজেন বন্ধন নামক একটা বন্ধন আছে, তার সাহায্যে অনেকগুলো জলের অণু একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় থাকে। তার ফলে তাদের প্রায় আণবিক ভরটা অনেকটা বেড়ে যায়, মানে প্রকৃত আণবিক ভর যেটা কার্যকরী আণবিক ভর বলে ওটাকে, সেইটা অনেকটা বেড়ে যায়। তার জন্য তার স্ফুটনাঙ্কটা তো বেড়ে যায়। কিন্তু এই যে কার্যকরী আণবিক ভর বাড়ানোর জন্য তার যে স্ফুটনাঙ্কটা বাড়লো, সেটা আমাদের ক্ষেত্রে কি সুবিধা হলো না? দেখো, জল হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় বিভিন্ন কাজের মাধ্যম। প্রাণী, আমাদের মানে সমস্ত প্রাণী, উদ্ভিদ সবই বলি, জীবজগতের। তোমরা পড়েছো জলের মাধ্যমেই জলে গোলা নিউট্রিয়েন্টসগুলো তোমার গাছ গ্রহণ করে, মাটি থেকে গ্রহণ করে, সেগুলোর সাহায্যে সালোক সংশ্লেষ চালায়। সালোক সংশ্লেষ চালানোর জন্য তো জল দরকার, শুধু জল, নিউট্রিয়েন্ট হয় নাই ধরলাম। তা সেই যে জলটা দরকার সেটা তরল অবস্থায় থাকতে হবে, নাহলে সে শোষণ করবে কি করে, জলটা সে কাজে লাগাবে কি করে? তারপরে বিভিন্ন প্রাণীদের এই যে জলটা রক্তের মাধ্যমে শারীরবৃত্তীয় কাজগুলো চলছে, সেটা হরমোনের নিয়ে যাওয়া হোক এক জায়গা থেকে অন্য জায়গায়, খাদ্যবস্তু বা রেচন পদার্থ বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার মাধ্যমটা হচ্ছে জল। যেমন ড্রেন দিয়ে সমস্ত কিছু বয়ে যায়, তেমনি আমাদের নালী দিয়ে সমস্ত কিছু বয়ে যাচ্ছে, গিয়ে এক জায়গায় জমা হচ্ছে, তাই তো? তা সেইটা হতে গেলে জলকে তো তরল অবস্থায় থাকতে হবে, নাহলে তো সে কাজ করতে পারবে না। তা এই উচ্চ স্ফুটনাঙ্ক সেই তরল অবস্থায় থাকার কারণটা করে দিয়েছে, মানে ঘটনাটা করে দিয়েছে। তা এই উচ্চ স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্কের কারণে জল যে তরল অবস্থায় আছে, তার জন্য আমাদের শারীরবৃত্তীয় সমস্ত কাজগুলো হচ্ছে। শুধু এই নয়, এখনকার দিনে আমি যদি রান্না করা খাওয়াটা যদি আমি খুব বেশি গুরুত্ব নাও দিই, যে মানুষ আগে কাঁচা মাংস খেত, মানুষ বা প্রাণীরা তো সব কাঁচাই সমস্ত কিছু খেয়ে দিয়ে জীবন ধারণ করে, কিন্তু সভ্য জগৎ তা দিয়ে বাঁচতে পারে না, তাই তো রান্না করা খাবার চাই। সেই রান্না করা খাবারের জন্য জলটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলটা ফুটছে, মানে তার মধ্যে যে খাদ্যবস্তুগুলো দিয়ে, ধরো কোনো সবজি দিয়ে আমি যখন তাপ দিচ্ছি, তখন জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি পর্যন্ত সে জলটা আছে। তোমরা পড়েছো পদার্থের অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে যে জল যখন তরল থেকে বাষ্পীভূত হচ্ছে, যখন স্ফুটন প্রক্রিয়ায়, তখন জলের মানে টেম্পারেচারটা 100 ডিগ্রিই থাকছে, তার থেকে বাড়াতে পারবো না, তার ফুটে গিয়ে বাষ্প হয়ে যাচ্ছে। কিন্তু 100 ডিগ্রিতে যত বস্তুগুলো থাকছে, খাদ্যবস্তুগুলো, তাই অত উষ্ণতায় থাকার জন্য সুসিদ্ধ হয়ে যাচ্ছে। যদি এরকম হতো 50 ডিগ্রি তাপমাত্রাতেও যদি জল ফুটতো, তাহলে কিন্তু কোনো খাদ্যবস্তু সুসিদ্ধ হতো না। দিনের মানে ঘন্টার পর ঘন্টা আমরা ফুটিয়ে যেতাম, জল বাষ্পীভূত হতো, কিন্তু খাদ্যবস্তু সুসিদ্ধ হতে অনেক সময় লাগতো। এটা প্রেসার কুকার আবার সেইটা আমাদের সহজ করে দিয়েছে, যেখানে জলকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো যায় উচ্চ চাপের সাহায্যে। তো সেখানে খাদ্যবস্তুগুলো 120 ডিগ্রিতে থাকছে, ফলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই কারণে প্রেসার কুকারে। ঠিক আছে, তাহলে এই উচ্চ স্ফুটনাঙ্ক
আমাদের সমস্ত শারীরবৃত্তীয় কাজ করার জন্যে সহায়ক হয়েছে। নাহলে তো আমাদের শারীরবৃত্তীয় কাজগুলো কী করে হতো? এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাওয়া, ড্রেনের যেমন জল, যে এই যে আবর্জনা যা কিছু সব ময়লা টয়লা ড্রেন দিয়ে বেরিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় যদি উন্নত কিছু ব্যবস্থা থাকে, তাহলে সেই ড্রেনের জিনিসগুলো বিভিন্ন জায়গায় গিয়ে সঞ্চিত হয়ে সেখান থেকে আলাদা করা যায়। তা আমাদের শরীরেও তাই ঘটছে, রেচন পদার্থ গিয়ে রেচন অঙ্গে গিয়ে সঞ্চিত হচ্ছে, এদিকে কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে ফুসফুসে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন ফুসফুস থেকে সেই হৃৎপিণ্ডের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ছে, খাদ্যবস্তুর সরল পাচিত অংশগুলো তোমার ভিলাই দিয়ে গিয়ে ক্ষুদ্রান্তের ভিলাই দিয়ে গিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তা সেটাই তো হচ্ছে মাধ্যম। হরমোন, তারপরে সোডিয়াম পটাশিয়াম যাবতীয় নিউট্রিয়েন্ট সমস্ত কোষে যা পাঠাতে হবে যে কোষগুলো কার্যকর করার জন্য, সমস্ত কিছু সেই রক্ত দিয়ে বাহিত হচ্ছে। অর্থাৎ রক্ত মানেই জল, তবে জল আছে। তোমরা জানো 70% প্রায় আমাদের শরীরে জল আছে। জল যদি আমাদের শরীরে কমে যায় কত অসুবিধে হয়। মানুষ তো জলের অভাবে মারা যায়, তাই না? তো সেই উচ্চ স্ফুটনাঙ্কের জন্যই কিন্তু জলটাকে তরল পাচ্ছি, তবে আমরা কাজে লাগাতে পারছি। উচ্চ স্ফুটনাঙ্কটা, জলের এই গুণটা আমাদের বাঁচতে সাহায্য করেছে। 3 নম্বর পয়েন্ট পড়াবো। দেখো, জলকে মাটির তলা থেকে পাম্পের সাহায্যে আমরা ট্যাঙ্কে তুলি, সেই জলটা সরবরাহ করা হয়। কিন্তু উদ্ভিদ, তার তো কোনো পাম্প নেই, তাহলে মাটির তলা থেকে জলটা পাতায় পৌঁছায় কি করে? যেটা হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার একটা উপাদান, যেটা না হলে সালোকসংশ্লেষ ঘটবে না। সালোকসংশ্লেষ না ঘটলে জীবকুলের অস্তিত্ব নেই, তারা খাদ্য পাবে না। সেই সালোকসংশ্লেষ ঘটানোর জন্য জল চাই। তার জন্য বড় বড় গাছ বা ছোট গাছ, যে কোনো গাছই হোক, নিচ থেকে ওপর দিকে অভিকর্ষের বিরুদ্ধে জলটাকে তুলবে কে? সেটা কোনো পাম্প নেই। সেটা সুবিধে করে দিয়েছে যে জাইলেম বাহিকার যে সূক্ষ্ম ছিদ্র, অর্থাৎ সূক্ষ্ম ছিদ্রযুক্ত নলের মধ্যে দিয়ে জল খুব সহজে ধীরে ধীরে উপর দিকে আপনা উঠতে থাকে। আমি সূক্ষ্ম ছিদ্র রাখতে পারবো না এখানে, এর থেকে যেটা আঁকছি এর থেকে 1000 গুণ সূক্ষ্ম বলা যেতে পারে, 1000 গুণ সূক্ষ্ম। এইখানে যদি একটা খুব সূক্ষ্ম যদি কৈশিক নল আমরা বলি, যদি মানুষের তৈরি যে নলগুলো, সেরকম যদি সরু নল যদি এরকম রাখি, তাহলে দেখবো জল আস্তে আস্তে ওপর দিকে খানিকটা উঠলো, এই পর্যন্ত হয়তো এক্ষেত্রে উঠতে পারবে আপনা আপনি। সেটা কি? সেই যে ধর্মটা, জল সরু নলের মধ্যে দিয়ে আপনা আপনি যে ওপর দিকে ওঠার যে ধর্ম, তাকে বলছি জলের কৈশিক ক্রিয়া। সেই কৈশিক ক্রিয়ার মাধ্যমে জল একটা সরু নলের মধ্যে দিয়ে ধীরে ধীরে উঠতে পারে। জাইলেম বাহিকা অত্যন্ত সরু, সেই জাইলেম বাহিকার মধ্যে দিয়ে শিকড়ের নিয়ে আসা জলটা, শোষণ করা জলটা, বা সেখান থেকেই শুরু হয়েছে যে জলটাকে খালি শোষণ করে ভেতরে প্রবেশ করে দিল, সেই জলটা আস্তে আস্তে ক্রমশ ওপর দিকে উঠতে থাকছে। যেটাকে তোমরা পড়েছো রসের উৎস্রোত বলে তোমরা পড়েছো। এই যে জলটা যে যাচ্ছে সেটাকে বলছি রসের উৎস্রোত। এখন এর ঘটনার কারণটা কি? এই রসের উৎসটা কেন ঘটবে? এটার কোনো ম্যাজিক নয়, এটা একটা বিজ্ঞান আছে এর পিছনে। এই বিজ্ঞানটা কি না, সংশক্তি বল আর আসঞ্জন বল, এই দু ধরনের বল আছে। সংশক্তি বল আর আসঞ্জন বল। এই সংশক্তি আর আসঞ্জন, এই দুটো বলের মাধ্যমে জল ক্রমশ উপর দিকে ওঠে। একটা বল কি করে? একটা বল করে জলের অণুগুলোর সঙ্গে এই যে সরু যে ক্যাপিলারিজ, মানে এই যে কৈশিক নল, তাদের সঙ্গে একটা আকর্ষণ প্রভাব অনুভব করে। অর্থাৎ এই যে ধরো দেওয়াল, এইটা যদি নলের দেওয়াল হয়, এই নলের দেওয়াল, এই যে জলের অণুগুলো এখানে রয়েছে, সেইগুলোকে সে আকর্ষণ করে ওপর দিকে নিয়ে যাচ্ছে। এই ধারের গুলো দেখা যায় যদি একটুখানি সরু নল হয়, তাহলে এইরকম করে ধারের এরকম করে জলটা এরকম আছে। জলের উপরিতলটা থাকার কথা তো সমতল আমরা যেমন দেখি, কিন্তু নলের মধ্যে দেখবো সরু নলের মধ্যে জলের উপরিতলটা আছে এরকম। তার মানে কি,
এই জলের অণুর সঙ্গে এই যে এটা কাঁচের মতো, কাঁচের ক্ষেত্রেই হয় আমরা দেখেছি, বা এমনি তোমার অন্য ধাতুর ক্ষেত্রেও দেখা যাবে, কিন্তু কাঁচের ক্ষেত্রে আমরা বাইরে থেকে সেটা বুঝতে পারি। তা সেই কাঁচের ক্ষেত্রে কাঁচ এইটাকে টেনে টেনে উপর দিকে তুলছি। এখন যত সরু হবে এই টানটা তত বেশি হবে, অর্থাৎ জলের ক্ষেত্রে ততটা টানটা ততটা বেশি হবে, সেই জন্য তাড়াতাড়ি উঠবে সেই সরু নল দিয়ে। এবার জলের মধ্যে আর একটা বল আছে, জলের অণুগুলোর সঙ্গে অণুগুলোর আকর্ষণ বল। এই যে জলের অণুগুলো, যে সেই অণুগুলো আকর্ষণ বল, তারা ছেড়ে দেবে না একটা অণু আর একটা অণুকে ছাড়বে না। এই আকর্ষণ বলের কারণে, এই যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের কারণে এইখানে পাশ দিয়ে যখন জলটা উপর দিকে উঠছে, তখন অন্য জলের অণু অন্য জলের অণুকেও টেনে টেনে উপর দিকে তুলছে। এইভাবে ক্রমশ জলটা উপর দিকে ওঠে। এইটাকেই বলছি আমরা কৈশিক ক্রিয়া। সেই কৈশিক ক্রিয়ার জন্য জল জাইলেম বাহিকার মাধ্যম দিয়ে ওপরে গাছের ওপরে উঠতে পারে, সালোক সংশ্লেষ ঘটায়। না হলে এই কৈশিক ক্রিয়া না থাকলে কিন্তু সালোক সংশ্লেষ ঘটতো না। এরকম আমরা বাস্তব উদাহরণ যেগুলো পাই, যেমন ধরো অনেক সময় সলতে, এই যে হারিকেন বা অন্য কিছু জলে যে সলতে দিয়ে, মানে সলতেটাকে জ্বালিয়ে দিলে নিচের কেরোসিনটা ফুরিয়ে যাচ্ছে, সেটা সলতেটা জ্বলছে। এটাও কিন্তু ভিতরের ওই মানে সলতে যেটাকে বলছি, তার মধ্যে ভিতরে ভিতরে অনেক সূক্ষ্ম নল তৈরি হয়েছে, ক্যাপিলারিস আছে, সেই সূক্ষ্ম কৈশিক নল আছে, সেই কৈশিক নলের মধ্য দিয়ে ওপরে তেলটা উঠছে। তাই মোমবাতি, মোমের দেখবে মোমবাতিটা জ্বলছে কিন্তু ওপরের সুতোটা জ্বলছে, কিন্তু শুধু সুতো তো জ্বলতে পারে না, তার মধ্যে সেটাতে মোমটা জ্বলছে প্র্যাকটিক্যালি। কিন্তু কি করে জ্বলছে না, ওই সুতো দিয়ে দেখবে তলার মোমটা গলে আছে, সেই সুতো দিয়ে হালকা হালকা করে উপর দিকে উঠছে কৈশিক ক্রিয়ার মাধ্যমে। সেখানে সেটা সেই মোমটা জ্বলছে। দেখবে মোমবাতি নিভিয়ে দিলে যে ধোঁয়া তৈরি হয়, সেটা আসলে বাষ্প, মোমের বাষ্প। তার মানে ওই সুতো দিয়ে উঠছে, সবসময়তেই উঠছে। এইরকম এটা হচ্ছে বাস্তব উদাহরণ কৈশিক ক্রিয়া। জলের এই ধর্মের জন্য উদ্ভিদে, বড় বড় উদ্ভিদে মানে গাছের পাতায় জলগুলো পৌঁছায়, সালোক সংশ্লেষ ঘটায়, তাই জীবকুল তার উপর নির্ভর করে বেঁচে থাকতে পারে। নেক্সট আর একটা ধর্ম হচ্ছে জলের দ্রাবক ধর্ম। এটাও খুব ইম্পর্টেন্ট ধর্ম, জলের দ্রাবক ধর্ম। দ্রাবক ধর্ম অর্থাৎ মানে বিভিন্ন জিনিসকে দ্রবীভূত করার ধর্ম। সেই বিভিন্ন জিনিসকে দ্রবীভূত করার জন্যে জল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে আমাদের শরীরেই যদি জল, যেমন ধরো তেল, তোমরা জানো তেল অনেক কিছু, তেলেতে নুন দাও গুলবে না, তেলেতে চিনি দাও গুলবে না। হ্যাঁ, তাহলে তেল জাতীয় যদি কোনো পদার্থ হতো জল, যেটা কিন্তু অন্যকে গোলাবে না, তখন কিন্তু আমাদের শারীরবৃত্তীয় কাজগুলো চলতো না। কারণ জলে দ্রবীভূত অবস্থাতেই যেমন উদ্ভিদ তার মাটি থেকে নিউট্রিয়েন্টসগুলো নেয় জলে দ্রবীভূত অবস্থায়, তেমনি জলে দ্রবীভূত অবস্থাতেই আমাদের শরীরের বিভিন্ন যে হরমোন বলো, বিভিন্ন খনিজ লবণ বলো, তোমরা জীবনবিজ্ঞানে পড়েছো খনিজ লবণগুলো কত গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো কোষে কোষে যায় ওই দ্রবীভূত অবস্থায় তারা পরিবাহিত হয়ে। তাই দ্রবীভূত না হতে পারলে তারা কিন্তু আমাদের কোষের মধ্যে সেটা সরবরাহ করতে পারতো না। তাহলে জলের এই দ্রাবক ধর্মটা জীবকুল বেঁচে থাকার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যদি সেটা তেল জাতীয় পদার্থ হতো তাহলে কোনো কিছুকেই দ্রবীভূত করতে পারতো না। ফলে আমাদের শারীরবৃত্তীয় অর্থাৎ আমাদের মানে দেহের যে প্রয়োজনীয় যে সমস্ত খনিজ জিনিস, খনিজ লবণ বা হরমোনস, ভিটামিনস, এগুলো কিন্তু কখনোই পাঠাতে পারতো না কোষে কোষে। বা উদ্ভিদও তার নিউট্রিয়েন্টসগুলো মাটি থেকে নিতে পারতো না। এগুলো সবই কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য এক একটা স্তম্ভ। সেটাই কিন্তু জলের এই দ্রাবক ধর্মটা কাজ করছে। এমনি জল হচ্ছে, জলকে বলা হয় মানে বহুমুখী দ্রাবক। জলকে বলা হয় বহুমুখী দ্রাবক। এই বহুমুখী দ্রাবক মানে বিভিন্ন জিনিসকে সে দ্রবীভূত করে। একাধারে যে আয়নীয় যৌগ, যেগুলো সোডিয়াম, যেমন খাদ্য লবণ, তুতে, এগুলোকে যেমন দ্রবীভূত করে। আয়নীয় যৌগ, পরে তোমরা আয়নীয় যৌগ সম্বন্ধে আরো পড়বে। আয়নীয় যৌগ, এছাড়া চিনি জাতীয় যেগুলো সমযোজী যৌগ বলছি, সমযোজী যৌগগুলোকে দ্রবীভূত করে, চিনিকে দ্রবীভূত করে, মানে গ্লুকোজ, যেগুলো গ্লুকোজকে দ্রবীভূত করে। আর হচ্ছে গ্যাসীয় পদার্থ, এটা তো খুবই ইম্পর্টেন্ট। গ্যাসীয় পদার্থ যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এদেরকে দ্রবীভূত করে।
তাই জলেতে শ্যাওলা জন্মায়, সেগুলো জলজ প্রাণীদের খাদ্য হয়। তারপরে জলজ প্রাণীরা জলজ প্রাণীরা শ্বসন ঘটাতে পারে এই গ্যাসীয় পদার্থ জলে দ্রবীভূত থাকে বলে। এই সমস্ত চারটে এই একদম যেগুলোর দিকে আমাদের লক্ষ্য পড়ে না, জলই জীবন আমরা বলি, কিন্তু সেগুলো হচ্ছে জলের শুধুমাত্র আমাদের শারীরবৃত্তীয় মাধ্যম বলে। কিন্তু এই যে চারটে ধর্ম বলা হলো, এই ধর্মগুলোর দিকে সহজে লক্ষ্য পড়ে না জলের ধর্ম, কিন্তু এগুলো একটা ভীষণ 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 ভাইটাল পার্ট, যেটা জীব সৃষ্টিতে বা প্রাণ সৃষ্টিতে সহায়ক হয়েছে। এবার আমাদের পড়ানোর বিষয় পানীয় জল। পানীয় জল মানে যে জলটা আমরা পান করি আমাদের শারীরবৃত্তীয় কাজের জন্য। তো সেই পানীয় জল কিন্তু খুব কম পরিমাণে আছে। যদি আমরা জানি আমাদের সারা পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, কিন্তু এই 3 ভাগ জলের মধ্যে আবার মাত্র 3% হচ্ছে স্বাদু জল। স্বাদু জল মানে কি, যেটা মানে লবণাক্ত জল নয়। আর তার মধ্যে এই 3% মধ্যে 2% বরফ আকারে সঞ্চিত আছে, আর 1% আছে এই যে বিভিন্ন যে নদী, তারপরে পুকুর, জলাশয়, যেগুলো লবণাক্ত জল নয়, ভৌম জল মানে মাটির নিচের জল, সেগুলো। ফলে পানীয় জলের সেই নিরিখে কিন্তু খুবই কম সঞ্চয় রয়েছে। তো সেই পানীয় জলগুলোকে আমাদের শরীরে যাতে ক্ষতি না হয়, তার জন্য পানীয় জলের কি কি গুণ থাকা প্রয়োজন সেটা আমরা তোমাদের আজকে বলবো। পানীয় জল আবশ্যকীয় গুণাবলী। পানীয় জলের আবশ্যকীয় গুণাবলীর মধ্যে প্রথমেই একটা আসছে, যেটা কলিফর্ম কাউন্ট। কলিফর্ম কতটা আসছে, আমাদের শরীরে ই কোলাই বলে একটা, মানে আমাদের শরীরে বলবো না, মানে ই কোলাই বলে একটা ব্যাকটেরিয়া আছে, সেইটাকে বলে কলিফর্ম ব্যাকটেরিয়া। ই কোলাই বা ই কোলি, তো সেই ব্যাকটেরিয়াটাকে বলে কলিফর্ম ব্যাকটেরিয়া। তো এমনি আদর্শ পানীয় জলে এই কলিফর্ম কাউন্ট অর্থাৎ ব্যাকটেরিয়ার উপস্থিতি 0 হওয়া দরকার। 100 ml জলে যতগুলো ই কোলাই ব্যাকটেরিয়া থাকে সেটাকে বলছি আমরা কলিফর্ম। তাই ই কোলাই ব্যাকটেরিয়া কিন্তু 0 হওয়া দরকার, অর্থাৎ কলিফর্ম কাউন্টটা 0 হওয়া দরকার আমাদের পানীয় জলের মধ্যে। নেক্সট হচ্ছে পিএইচ। তাহলে এটা হচ্ছে কলিফর্ম কাউন্ট 0। কি বললাম, 100 ml জলে যতগুলো ই কোলাই থাকে সেটাকেই বলছি কলিফর্ম কাউন্ট। 100 ml জলে ই কোলাইয়ের সংখ্যা 100 ml জলে, সেইটাকে বলছি কলিফর্ম কাউন্ট। সেটা 0 হওয়া দরকার। 2 নম্বর পিএইচ। পিএইচ এর বিষয়টা আমরা অ্যাসিড, ক্ষারক, লবণ এই চ্যাপ্টারে পড়েছি। পিএইচ মানে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বকে বোঝায় পিএইচ দিয়ে। যদি পিএইচ এর মান 7 হয় তাহলে সেটা আম্লিকও নয়, ক্ষারীয় নয়, প্রশম অবস্থা বলা হয়। তারপরে পিএইচ এর মান যদি 7 থেকে কম হয়, 7 থেকে কম 6, 5, 4, 3, 2, 1 এদিকে যদি যায়, তাহলে সেটা একটা দ্রবণ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আম্লিক। জলেতে তার মানে কোনো অ্যাসিড জাতীয় পদার্থ দ্রবীভূত আছে। আর যদি 7 থেকে বেশি হয় তাহলে সেটা হলো ক্ষারীয়, অর্থাৎ সেখানে ক্ষার জাতীয় কোনো পদার্থ দ্রবীভূত আছে। তো এখন পানীয় জলের পিএইচ সেটা আম্লিক হবে না ক্ষারীয় হবে, আমাদের শরীরের জন্য কোনটা বেশি প্রযোজ্য? প্র্যাকটিক্যালি দেখা গেছে যে আমাদের শরীরটা হচ্ছে কিন্তু একটু ক্ষারীয় প্রকৃতির, মানে এই যে রক্ত ক্ষারীয় প্রকৃতির, আমাদের খাদ্যবস্তু হজম ভালো হবে সেটা ক্ষারীয় প্রকৃতির হওয়ার কথা। তো সেই ব্যাপারটা বজায় রাখার জন্য জলের পিএইচের মান, আদর্শ জলের পিএইচের মান মোটামুটি 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকাটা বাঞ্ছনীয়।
তবে যত 8.5-এর দিকে যাবে তত পানীয় জলটা বেশি ভালো হবে। এইটা হচ্ছে পানীয় জলের একটা স্ট্যান্ডার্ড পিএইচ। এবার হলো দ্রবীভূত অক্সিজেন। দ্রবীভূত অক্সিজেন অর্থাৎ দ্রবীভূত অক্সিজেন এটা আমাদের কিছুটা কাজ করে। এই অক্সিজেনটা এটা মোটামুটি হওয়ার কথা 4 থেকে 6 মিলিগ্রাম পার লিটার। 4 থেকে 6 মিলিগ্রাম পার লিটার, বা এটাকে আরেকটা ইউনিটে ব্যবহার করা হয় 4 থেকে 6 ppm পার্টস পার মিলিয়ন। এটাকে হচ্ছে পার্টস পার মিলিয়ন। এইটারও যা ইউনিট এটাও যা ইউনিট, একই ইউনিট দুটোই এরকম। তারপরে আমাদের ফ্লুরাইড অর্থাৎ জলে ফ্লুরাইড কতটা থাকবে, সেই ফ্লুরাইড মোটামুটি তার মানে স্ট্যান্ডার্ড পরিমাণ হচ্ছে 1 ppm। আমি এটা লিখছি, ppm এককটা তোমাদের সঙ্গে পরিচিত হতে হবে, নাহলে তোমরা ঘাবড়ে যাবে ppm যা থাকলে। ফ্লুরাইড এটা হবে 1.0 মিলিগ্রাম পার লিটার বা 1 ppm। তার থেকে বেশি যদি থাকে তাহলে কিন্তু আমাদের দাঁতের মানে অসুবিধে হবে, দাঁত ভঙ্গুর হয়ে যাবে, হাড়ের অসুবিধা হবে, হাড় ভঙ্গুর হয়ে যাবে। সেটাকে বলছি ফ্লুরোসিস। সেই রোগটাকে বলছি যদি এর থেকে বেশি হয় তাহলে সেই যে রোগ হবে সেই রোগটার নাম ফ্লুরোসিস, রোগে আক্রান্ত হয়ে যাবে মানুষ। আর্সেনিকটা খুব ইম্পর্টেন্ট। আর্সেনিক এখন ভয়াবহ আস্তে আস্তে রূপ ধারণ করছে বিভিন্ন জায়গায়। তো আর্সেনিকের বিষয়টাকে ভালো করে মাথায় রাখতে হবে। আর্সেনিক এর যেটা মাত্রা সেটা 0.01 থেকে 0.05 মিলিগ্রাম পার লিটার বা 0.01 to 0.05 ppm পার্টস পার মিলিয়ন, এটা হওয়া দরকার। তারপরে ক্লোরাইড মোটামুটি থাকবে, খুব বেশি থাকলে আমাদের স্বাদ জলের স্বাদটাই হয়ে যায় বা শরীরে কিছু ক্ষতি হতে পারে। ক্লোরাইড মোটামুটি 200 থেকে 250 mg পার লিটারের মধ্যে থাকবে। কিন্তু সবথেকে খতরনাক বা সবথেকে বাজে জিনিস হচ্ছে এই আর্সেনিক। আর্সেনিক যদি বেশি থাকে তাহলে আমাদের আর্সেনিকোসিস হবে, ব্ল্যাক ফুট ডিজিজ হবে। তোমরা পড়ে এসছো ব্ল্যাক ফুট ডিজিজ, আমরা পরে আসছি এই বিষয়ে, এই চ্যাপ্টারে পরে পড়বো। এইসব বিষয়গুলো আমাদের মাথায় রেখে পানীয় জলকে আমাদের পান করতে হবে। অর্থাৎ পানীয় জলের এই সমস্ত গুণাবলী থাকতে হবে। তাহলে কী কী গুণাবলী? 5টা গুণাবলী। কলিফর্ম কাউন্ট 0 হবে, পিএইচ 6.5 থেকে 8.5 মধ্যে হবে, দ্রবীভূত অক্সিজেন 4 থেকে 6 ppm হবে, তারপরে ফ্লুরাইড 1 ppm হতে হবে, আর্সেনিক 0.01 থেকে 0.05 ppm মধ্যে থাকতে হবে। এর পরের বিষয়টা আমরা পড়ব জল পরিশোধন ও পানীয় জল প্রস্তুতি। তাহলে পানীয় জলের এই সমস্ত গুণাবলী থেকে যে গুণাবলীগুলো বলা হলো সেটা যদি না থাকে, বিশেষত জীবাণু বিষয়ক ইকোলাই, প্র্যাকটিক্যালি পানীয় জলের সমস্যা তৈরি করে কিন্তু ইকোলাই, আর্সেনিক, এইগুলো ফ্লুরাইড এইগুলো। তাহলে জীবাণু সব থেকে বেশি জলবাহিত বিভিন্ন রোগের কারণ কিন্তু জলের উপস্থিত জীবাণু। তো এই জীবাণুগুলোকে দূর করার জন্য পানীয় জলকে শোধন করার দরকার পড়ে। তা পানীয় জলকে শোধন করার কী কী পদ্ধতি আছে? একটা আমরা জানি বহুদিন থেকে বাড়িতে হয়ে আসে, সেটা হলো স্ফুটন পদ্ধতি। স্ফুটন পদ্ধতিতে জলকে ফোটানো হয়, ফোটালে সেই জলের মধ্যে থাকা জীবাণুগুলো মারা যায়। এইবার সেই জলটাকে ঠান্ডা করে পান করা যায়।
কিন্তু কতক্ষণ ধরে ফোটালে জীবাণু মারা যাবে সেটা একটা বিষয়। তো বিজ্ঞানী লুই পাস্তুর যেটা করেছিলেন সেটা হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 10 মিনিট ধরে ফোটাতে হবে। 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 10 মিনিট। তবে এর 70 ডিগ্রির বেশিও করা যেতে পারে, কিন্তু সময়টাকে কমানো যাবে না। সময়টা ওই 10 মিনিট ধরেই ফোটাতে হবে, তবে সেই পানীয় জলের জীবাণুমুক্ত পুরোপুরি হবে 10 মিনিট। এখন কথা হচ্ছে এই পদ্ধতিটা খুব ঘরোয়া পদ্ধতি, সহজেই চটজলদি আমরা জলটাকে পেয়ে যাই। কিন্তু এখানে একটা অন্তরায় হচ্ছে জলের আপেক্ষিক তাপ। জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য যে জলটাকে আমরা ফোটালাম সেই জলটাকে ঠান্ডা করে খেতে অনেক সময় লাগবে। আমার এক্ষুনি দরকার জল, এক্ষুনি আমরা ফুটিয়ে জলটা খেতে পারবো না, কারণ জলটাকে ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে। তারপরে 2 নম্বর বিষয় হচ্ছে যে এই জলটাকে, এই ফোটানো জলটাকে 24 ঘন্টার বেশি রাখা যায় না, তাতে আবার জীবাণু তার মধ্যে প্রবেশ করবে। 3 নম্বর কথা হচ্ছে এই জলটা খেয়ে দেখলেই বোঝা যাবে খুবই বিস্বাদ, মানে কোনো টেস্ট নেই, টেস্টলেস। তাহলে এইগুলো কিন্তু একটা সমস্যা এই পদ্ধতিতে জলকে পরিশোধন করা। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই পদ্ধতিটাই মানুষ বহুদিন ধরে করে আসছে, একদম বেবিদের ক্ষেত্রে, যে জলকে ফুটিয়ে ঠান্ডা করে খাওয়ানো। কিন্তু বড়রা নিশ্চয়ই এই জল, ফোটানো জল ঠান্ডা করে খেতে চাইবে না, কারণ তার বিস্বাদ এই জন্যে, মানে স্বাদহীন এরকম একটা লাগবে জিভেতে আমাদের। বাচ্চাদের কোনো ততটা কিছু বলার ব্যাপার নেই, তাই তাদের জন্য ওটা করা হয়। কিন্তু খুব উপযোগী এটা পদ্ধতি, এতে জীবাণুগুলো সম্বন্ধে, কিন্তু জীবাণুরা থাকবেই না এই সম্বন্ধে একদম নিশ্চেষ্ট হওয়া যায়। এরপরে হচ্ছে ক্লোরিনেশন। তোমরা অনেক সময় বিভিন্ন স্টেশনের যদি জল খাও, দেখবে কীরকম একটা যেন সেই ব্লিচিং পাউডার গন্ধ জলের মধ্যে। সেটা আসলে কিছু নয়, দেখবে দোকানেও এমনি পাওয়া যায় একটা বলে যে জিওলিন বলে একটা কোম্পানি তৈরি করে। আসলে সেই জিওলিন বলে যে কোম্পানিটা তৈরি করে তাতে একটা লিকুইড থাকে, সেটা আমরা যদি 1 লিটারে 3 থেকে 4 ফোঁটা দিই, তাহলেই খানিকক্ষণ পরে সেই জলটা আমাদের খাওয়া যাবে, 5 মিনিট পরে খাওয়া যাবে। ওটা কি করে, ওটা হচ্ছে ক্লোরিনেশন ঘটানো হয়, ওটাকে ক্লোরিন জল বলে। ক্লোরিন জল থাকে ওতে, মানে ক্লোরিন মিশ্রিত জল, ওই যে জিওলিন যেটা বলছি। এছাড়া আর একটা পাওয়া যায় হ্যালোজেন ট্যাবলেট বলে। এই হ্যালোজেন ট্যাবলেটের মধ্যে এই ক্লোরিনই থাকে। ক্লোরিনকে হ্যালোজেন বলা হয়। আসলে ক্লোরিন যে শ্রেণীতে আছে পর্যায় সারণী, অর্থাৎ ক্লোরিনের মতন ধর্মবিশিষ্ট আরও যে যৌগ মৌলগুলো, সেগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই 4টে মৌল ক্লোরিনের মানে একই ধর্মবিশিষ্ট, এদেরকে হ্যালোজেন বলে। প্র্যাকটিক্যালি সমুদ্রে এরা থাকে বলে, সমুদ্রে লবণ তৈরি করে বলে এদেরকে হ্যালোজেন কথাটা ব্যবহার করা হয়। তো এই হ্যালোজেন ট্যাবলেটে ক্লোরিন থাকে, সেই জলে সেটা দিলে কি হয়, ওই ক্লোরিনের জীবাণু নাশ করার একটা ধর্ম আছে। সে জলে তরল ক্লোরিন যদি যুক্ত করে হয়, তাহলে সে জলের সঙ্গে বিক্রিয়া করে এই যে মানে HOCl আর HCl তৈরি করে। এখানে জলের Cl2 প্লাস H2O, এটা তৈরি করে HOCl তৈরি করে, আর HCl খানিকটা তৈরি হয়। এই HOCl এবং HCl, বিশেষত HOCl এইটা এবং Cl2 নিজে কি করে, ওই জীবাণুর যে থাকে জলের মধ্যে তাদের দেওয়াল ভেদ করে, তাদের তো একটা আছে, কোষ পর্দা আছে, সেই কোষ পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করে গিয়ে সেখানে তাদের উৎসেচক প্রোটিন এগুলোকে নষ্ট করে দেয়। ফলে তারা জীবাণুগুলো মারা যায়, তারা বংশবৃদ্ধিও করতে পারে না, পানীয় জল জীবাণুমুক্ত হয়।
তাহলে কি বললাম না, এদের এই যে কোষ পর্দাকে ভেদ করে ক্লোরিন আর HCl, এর নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। হাইপোক্লোরাস অ্যাসিড, তারা এর মধ্যে জীবাণুর কোষের মধ্যে প্রবেশ করে তার উৎসেচক প্রোটিন, যেগুলো মূল জিনিস, সেই প্রোটিনগুলোকে নষ্ট করে দেয়, নষ্ট করে দিয়ে জীবাণুগুলোকে মেরে ফেলে। এইগুলো খুব উপযোগী একটা প্রক্রিয়া ক্লোরিন দেওয়ার। জল সহজেই খুব তাড়াতাড়ি আমরা জলটাকে পানীয় জল হিসেবে, কোনো একটা জলকে, অজানা জলকে পানীয় জল হিসেবে পরিণত করে আমরা গ্রহণ করতে পারি। কিন্তু এখানে অসুবিধা হচ্ছে, জলেতে যদি কোনো জৈব যৌগ উপস্থিত থাকে, ধরো গ্লুকোজ যদি উপস্থিত থাকে, তাহলে সেটা তো আমরা জানি কি উপস্থিত থাকে, তার সঙ্গে বিক্রিয়া করে এই ক্লোরিন একটা যৌগ তৈরি করে, বিষাক্ত যৌগ তৈরি করতে পারে, যেটা আমাদের লিভার ও কিডনিতে ক্যান্সার রোগ সৃষ্টি করে এবং হৃৎপিণ্ডেরও ক্ষতি করে। এটা একটা কারণ। জৈব যৌগ যদি উপস্থিত থাকে তাহলে সেই জলটা, ক্লোরিন দেওয়া জলটা অর্থাৎ ক্লোরিনেটেড ওয়াটারটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। আর হচ্ছে 2 নম্বর কারণ, এটা ক্লোরিনের কটু গন্ধ পাওয়া যায়, অর্থাৎ এই ব্লিচিং পাউডার গন্ধ বলছিলাম না, এইটা অনেকে মানুষ সহ্য করতে পারে না। সেই জন্যে এই ক্লোরিন জল এটা খুব উপযোগী। কোথাও কেউ বেড়াতে গেছে, হঠাৎ করে জলের দরকার, যে কোনো পানীয়, মোটামুটি পানীয় জলকে, যেটা আমরা জানি না কতটা বিশুদ্ধ, তাকে ওই ক্লোরিন জল মিশিয়ে তাকে আমরা পেয় জলে পরিণত করতে পারি। উপযোগী, খুব চটজলদি প্রক্রিয়া, কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। নেক্সট 3 নম্বর, তোমরা জানো ওয়াটার ফিল্টার। ওয়াটার ফিল্টারে কি করা হয়, সেখানে ওই জীবাণুকে মেরে ফেলার একটা প্রক্রিয়া থাকে। সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মির সাহায্যে সেটা মেরে ফেলে, অতি বেগুনি রশ্মি পাঠায়। অতি বেগুনি রশ্মি পাঠিয়ে তারা জীবাণুগুলোকে মেরে ফেলে। সেই জীবাণুগুলোকে মেরে ফেলার পর সেই জলটাকে খাওয়া যায়। এর ক্ষেত্রে খুব বেশি অসুবিধা নেই। এখানে একটাই হচ্ছে অসুবিধা, যে কতটা অতিবেগুনি রশ্মি ওই মেশিনটা বা যে যন্ত্রটা ব্যবহার করছি সে কতটা অতিবেগুনি রশ্মি সরবরাহ করতে পারছে, সেটা একটা ব্যাপার, বা কতদিন ধরে সরবরাহ সঠিকভাবে করতে পারবে, সেইটা একটা বিষয়, আর কিছু এখানে নয়। আর হচ্ছে যে এখানে ওই যে অতিবেগুনি রশ্মিকে বের করার জন্য এখানে পারদ খানিকটা ব্যবহার করতে হয়। ইউভি ল্যাম্প থাকে একটা, সেই ইউভি ল্যাম্প মানে আলট্রাভায়োলেট ল্যাম্প, তাতে পারদ ব্যবহার করা হয়। সেই পারদ কিন্তু খানিকটা ক্ষতি করতে পারে, যেটা আমাদের পারদ কিন্তু খুবই ক্ষতিকর জিনিস। তাছাড়া সামান্য একটুখানি স্বাদও নষ্ট হয় এই অতিবেগুনি রশ্মি পাঠানো জলে, ঠিক আছে। তবু মোটামুটি অতিবেগুনি রশ্মি পাঠিয়ে, অর্থাৎ ওই ওয়াটার ফিল্টার, এটা কিন্তু চটজলদি, সহজ এবং মোটামুটি ক্লোরিনের মতন অতটা বিস্বাদও হলো না, বা ফোটানো জলের মতন অতটা বিস্বাদও হয় না, তবে মোটামুটি এই জলটাকে পান করা যায়। এইভাবে আমরা পানীয় জল, যে জলকে আমরা তৈরি করতে পারি। তবে এটা কিন্তু যে কোনো পুকুরের জলকে পানীয় জল হিসেবে করতে পারবো না। যেটা পানীয় জল হিসেবে মোটামুটি আছে, তার মধ্যে জীবাণু আছে কি না সেইটা মারার জন্যে এই পদ্ধতিগুলো। প্র্যাকটিক্যালি তোমরা বুঝতে পারছো, যতগুলো ওখানে পানীয় জলের আবশ্যকীয় গুণাবলী বলেছিলাম, তার মধ্যে কোনোটাকেই কিন্তু আমরা বাড়াচ্ছি না বা টেস্ট করছি না। শুধুমাত্র যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনো কোলাই, মানে কোনো ধরনের জীবাণু যাতে উপস্থিত না থাকে সেইটা শিওর করা, সেইটা নিশ্চিত করা। সেই জীবাণুগুলো মারার জন্যই স্ফুটন পদ্ধতি, ক্লোরিনেশন পদ্ধতি এবং অতিবেগুনি রশ্মি পাঠানোর পদ্ধতি, এইটাই সাহায্যে আমরা পানীয় জল তৈরি করতে পারছি, জীবাণুমুক্ত করতে পারছি। এই জীবাণুমুক্ত পানীয় জল খাওয়া কিন্তু আমাদের একান্ত প্রয়োজন, না হলে আমাদের বিভিন্ন রোগ, তার থেকে বিশেষত পেট সংক্রান্ত রোগ সমস্যা তৈরি করতে পারে। সেই কারণে এই বিষয়ে আমাদের খুবই সতর্ক দৃষ্টি রাখতে হবে। আজকে তোমাদের এই পর্যন্ত ভিডিওটা আমি করলাম। এর পরের অংশতে পরের ভিডিওটা হবে। ঠিক আছে, বাই।